হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ভিনসেন্সের এপিসোড 2 এর শুরুতে তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড 2 এর শুরু সেখান থেকে হয় যেখানে এপিসোড 1 শেষ হয়েছিল। মানে ভিনসেন্সো ওই যে গুন্ডাটা থাকে তাকে একেবারে হাতের মধ্যে ফিতা মোড়ায় ঝুলাই দেয়। ঝুলাই দেবে যখন সবাই মারতে আসে তখন ভিনসেন্সো বলে কেউ কাছে আসবে না, আসলে এই শুদ্ধ নিচে যাবে। কথা বলার পরে তো সবাই পিছিয়ে চলে যায়। আর তখন ভিনসেন্সো বলে যে ঠিক আছে বল, যে হচ্ছে তুই এই জায়গা থেকে ছেড়ে চলে যাবি। তখন বলে কি যে না আমি যাবো না, হ্যান ত্যান মেলা কিছু বলে। তখন ভিনসেন্সো বলে যে হচ্ছে আমার মিস্টার চাকে মেরে বেইমানি করে ছলনার সাথে তুমি এই জায়গা কিনছো, এই জায়গা আমার, শুধুমাত্র আমার, আমি যে করে হোক ফেরত নিব। এখন তুমি পিঙ্কি প্রমিস করো যে তুমি এখান থেকে চুপচাপ চলে যাবা, কোনো ঝামেলা করবো না। তখনই ওই লোকটা বলে কি যে হ্যাঁ বললাম তো চলে যাবো, ছেড়ে দাও ছেড়ে দাও। কিন্তু তখন ও ভিনসেন্সো পিঙ্কি প্রমিস নেওয়ার পর সুন্দর মতো ওকে উপরে নিয়ে আসার পরে ওই লোকটা উপরে আসার পরে এই সবাই ওরা হামলা করো। ভিনসেন্সো বলে আমি জানতাম কুত্তার লেজ কখনো সোজা হয় না, বলে কি আসো। তখনই পিছন থেকে পুলিশ আসে, আসার পরে বলে যে আপনি এখানে কি করতেছেন, মানে যেই গুন্ডাটা থাকে হেড তাকে বলে যে আপনি এখানে কি করতেছেন, বাইরে মিডিয়া আসতে অনেক খারাপ অবস্থা, এখন এখান থেকে চলে যান। মিডিয়াকে ডাক দিল, তখন চলে যায় সুন্দর মতো। ভিনসেন্সোকে এখানে নায়িকার বাবা ভিতরে অফিসের ভিতরে ডাকে। ভিনসেন্সো অফিসের ভিতরে যাওয়ার পর নায়িকার বাবা বলে যে তুমি বাইরে যে কাহিনীটা করছো, যে ঢংটা করছো, এই সব কিছুরই কোনো দরকার ছিল না। তখন ভিনসেন্সো বলে আমি যাই করি আপনার কেন আমার উপর বিশ্বাস হয় না, কারণ তখন নায়িকার বাবা বলতে কারণ তোমরা বড় লোকরা খালি ধোকা দিতে জানো আর কিছু জানো না। ভিনসেন্সো তো তখন রাগে মেগে করে রেগে মেগে বলে যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আপনি যাই বলেন তাই বলেন, আমি সুন্দর মতো এই বিল্ডিংটা আমি যে করে হোক নিজের করে ছাড়বো। একথা বলে ভিনসেন্সো ওখান থেকে চলে যায়। তো ভিনসেন্সো চলে যাওয়ার পরে বাইরে থেকে রিপোর্টাররা আসে, রিপোর্টার আসার পরে বলে কি যে আমরা এখানে একজনের সাথে দেখা করতে আসছিলাম। তখন জিজ্ঞেস করে কার সাথে, ওকে ভিনসেন্সো কাসানো, সেই আমাদের এখানে ডাকছে, তাও নায়িকার বাবার বিশ্বাস হয় না। বাইরে নায়িকা ভিনসেন্সোর কাছে এসে বলে তুমি তো অসাধারণ, তুমি নিজে রিপোর্টারদের ডাকছো, এত কি ওই বিল্ডিংয়ের পিছনে তুমি এত কেন ঘুরতেছো, যে দেশ থেকে আসতো সে দেশ থেকে চলে যাও। আর এমনি তো তোমাদের যে বিল্ডিংয়ের মাটি ওটা সোনার দামে বিক্রি হচ্ছে, সোনার মূল্যে ওই বিল্ডিংয়ের মাটিগুলো পাচ্ছ, এত টাকা পাচ্ছ, তাও কেন তুমি যাচ্ছ না। তখন ভিনসেন্সো বলে এটা আমার প্রপার্টি, তুমি কি কথা বলবো তুমি সরাসরি বলো। তখন নায়িকা এখানে বলে যে শুধুমাত্র ওই বিল্ডিংয়ের ব্যাপার হলে আমি বুঝতাম, কিন্তু এত টাকার পাওয়ার পরও বিল্ডিংটা ছাড়তেছো না, তার মানে ওই বিল্ডিংয়ের মধ্যে মূল্যবান কিছু আছে, ওই বিল্ডিংয়ের মধ্যে এমন কিছু আছে যেটা সব থেকে দামি, আমাদের মতো লয়ারদের তুমি ধোকা দিও না। এ কথা বলে নায়িকা ওখান থেকে চলে যায়। দেখো কোন দিকে যায়, ও দেখো নাচতে নাচতে যাইতেছে, দেখো শোন নাচাটা দেখো। তারপর ভিনসেন্সো ওখান থেকে কিছু না বলে চুপচাপ চলে আসে। এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় আমাদের সেই প্রসিকিউটরকে, চই মিং হে। এখানে প্রসিকিউটর লিটারালি একজন ডেপুটি মিনিস্টারকে হুমকি দেয়, মানে অনেক আজে বাজে হুমকি দেয়। এখান থেকে সিন শিফট হলে আমরা দেখতে পারি ভিনসেন্সো মিস্টার চার সাথে দেখা করতে আসে। আসার পরে ওনার সাথে কথা বলে এখানে মিস্টার চো বলে কি যে আমাদের যত দ্রুত সম্ভব ওই বিল্ডিং থেকে সোনা বের করতে হবে, নাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তখন এখানে ভিনসেন্সোর একটা পাস্টের কথা মনে পড়ে। পাস্টে যখন ওই চাইনিজ মানুষটা ওই বিল্ডিংয়ের নিচে যখন সোনা লুকানোর জন্য আসে ভিনসেন্সোর কাছে, তখন ভিনসেন্সো বলে যে হচ্ছে এরকম বিল্ডিংয়ে আর একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য হচ্ছে বিল্ডিংয়ের বিমে, মানে কেউ যদি জোর জবরদস্তি ওই বিল্ডিংটাকে ভাঙতে চায় বা ওই বিল্ডিংয়ের যেখানে সোনা রাখা আছে পাসওয়ার্ড ছাড়া বা কোনো রকম কোনো কিছু করা ছাড়া যদি ড্রিলিং মেশিন দিয়ে ওই বিল্ডিংয়ের নিচে যাইতে চায়, তাহলে ওই বিল্ডিংটা পুরোপুরি ভেঙে যাবে। আর পুরোপুরি ভেঙে যাওয়ার কারণ হচ্ছে ওই বিল্ডিংয়ের চারপাশে 4টা বিম লাগানো, আর ওইটা হচ্ছে ওর উপর যে কোনো ধরনের জোরে একটা বাড়ি টাড়ি পড়লে বা ওটা ভাঙার চেষ্টা করলে যে লকারটা আছে ওই বিল্ডিংটাকে পুরোটাকে ভেঙে ফেলবে। মানে ওই বিল্ডিংয়ের সবাই বের হওয়া ছাড়া সোনা বের করার কোনো উপায় নেই। যারা এই সোনা সম্পর্কে জানে, যারা গোডাউন পর্যন্ত সোনা নিয়ে যাবে, তাদের সবাইকে আপনাকে মেরে ফেলতে হবে, নাহলে এই কথা লিক হয়ে গেলে আরেকটা ঝামেলা হবে। তো ওই লোকটা সে কাজই করে। তো জানে মূলত ওই লোকটা ভিনসেন্সো আর মিস্টার চো, এই তিনজনা মূলত সোনা সম্পর্কে জানতো। যেখানে ওই লোকটা তো মারা গেছে, এখন ভিনসেন্সোর একটা মাথার মধ্যে প্ল্যান আসে যে ভিনসেন্সো ওই সোনাগুলো সব নিজে থেকে নেবে। এখন নিতে গেলে তো ওই বিল্ডিং ভাঙতে হবে, কারণ ওই বিল্ডিং ভাঙা ছাড়া ওই সোনা নেওয়া সম্ভব না। ওর উপরে যদি পাসওয়ার্ড বা এভিডেন্স ছাড়া ওই লক কোনো দিনই খোলা সম্ভব না। এই জন্য তো ভিনসেন্সো একটু মানে ভাবতে থাকে। এখন এটার কারণেই মূলত ভিনসেন্সো বিল্ডিং থেকে সবাইকে বের করতে আছে, কিন্তু
পর্যন্ত বিল্ডিং আর কেউই তো বের হইতে চাইতেছে না। ভিনসেন্ট ওই নায়ক টেম্পলের সামনে গিয়ে দাঁড়ায় থাকে, আর ওখানে যখন দাঁড়ায় সব কথা ভাবতে থাকে তখনই পিছন থেকে ওই যে দেখো এই লাল টি শার্ট পরা মানুষটা ইনি আসে, আর ইনার সাথে মঙ্ক আসে। তা ও তখন বলে যে তোমাদের এই নিচের গোডাউনের ফ্লোরটা অনেক ঠান্ডা হয়ে থাকে, এখানে একটা তোমরা হিটার লাগাই নিলেই পারো, বা একটা অন্য কিছু, বা এটা ড্রিলিং করে একটা কিছু লাগায় নাও, ম্যাট লাগায় নাও। তখন ভিনসেন্জো না বলে ওঠে। তখন ওরা কিরে কোন জায়গা থেকে কথা হচ্ছে, তখন ভিনসেন্জো ভিতরে এসে বলে আমি এই জায়গাটা এটা তো আমরা ভেঙেই ফেলবো, ওটাতে আলাদা করে আবার ড্রিলিং করে হিটার লাগানোর কি দরকার, আমি তাহলে এরপরে ইলেকট্রিসিটি ম্যাট লাগাই দিব যেটা গরম দিবে, ঠিক আছে, এটা ড্রিলিং করা লাগবে না। তখন বলে কি যে না সমস্যা নেই, আপনার এই কাজ করা লাগবে না। মং যখন এই কথা বলে ভিনসেন্জো বলে আরে বুঝতেছো না কেন, আমি হেল্প করতে যাচ্ছি, আমার হেল্পটা নাও, এটা ভাবো এটা আমার ভালোবাসা। তখন ওরা আর কিছু বলতে পারে না। এদিক দিয়ে সিন শিফট হলে দেখানো হয় আমাদের নায়িকা বসে বসে ওর বসের সাথে কথা বলে। তখনই যখন বস বাইরে যেতে যায় তখন এই যে নায়িকার যে অ্যাসিস্ট্যান্ট আছে এই ভিতরে আসার পরে তো বস অনেক ভয় পেয়ে যায়, বলে কি এইভাবে কে ভিতরে আসে। তখন ও বলে যে সরি বস। তখন বলে যে তুমি এই অফিসে কেস পরে কে আসে, একটা ম্যানার নেই তোমার, একটা তামিজ বলতে কিছু নাই, অনেক কিছু বকাবকি করে। বলে কি তোমার যে কে নিয়েছে, বলে নায়িকার দিকে তাকে বলে তুমি যে ওর মধ্যে কি দেখে ওরে নিছো। তখনই ওই ছেলেটা বলে স্যার আপনি আমাকে নিচে দেন, উনি নেয় নাই। তখন বলতেছে আচ্ছা মদ খেয়ে যে কারোর বোকামি হয়ে যায় কথা বলে সে বাইরে চলে যায়। আর এদিক দিয়ে ওই ছেলেটা দৌড়ে দৌড়ে নায়িকার কাছে এসে বলে শুনেন ম্যাম আমি একটা মজার জিনিস নিয়ে আসতে। তখন নায়িকা বলে আমি এসব শুনতে চাই না। বলে না শুনেন তো, আপনার যেই হচ্ছে কোয়ারেন্টাইনে যেই লোকটা ছিল ফার্মাসির ভিতরে ওই লোকটা পালায় গেছে। নায়িকা বলে কি পালায় গেছে, এই কথা বলে ওখান থেকে দৌড়। কোরিয়ার যে ইন্টেলিজেন্ট গ্রুপে আমাদের যে এই লোকটা আছে, এই লোকটা তো ভিনসেন্টের পিছনে হাত ধুয়ে পড়ে যায়, মানে পরে এর বসের কাছে এসে আবার পারমিশন নিতে আসে যে স্যার এই কোরিয়াতে এই ইটালিতে এই কাজ করছে এর মাফিয়া বস মারা গেছে, অনেক কিছু বলে। ওর বস তাও পারমিশন দেয় না। পরে ও অনেক রিকোয়েস্ট করে তাও পারমিশন দেয় না। পরে ও দেখো রুমের মধ্যে এসে বলে কি ঠিক আছে আমার ব্যাংক ব্যালেন্স কত আছে আমি দেখে ব্যাংক ব্যালেন্স দেখার পরে বলে কি যে হ্যাঁ আমার যা টাকা আছে আমি নিজের টাকা দিয়ে পারলে আমি এটার উপর ইনভেস্টিগেশন চালাবো, আমি সব টাকা খরচ করে দেবো, তাও আমাকে ছাড়বো না। কিছুক্ষণ পরে যখন আবার ফোন দেখে ওমা সব টাকা চলে যায় ওখান থেকে। মানে ও পুরো অবাক হয়েছে, বলে আমার ব্যাংক ব্যালেন্স সব চলে গেছে, পুরো খালি হয়ে গেছে, আমি কিছু করলাম এরা খালি হয়ে গেল। যে লোকটা বাবেল ফার্মাসির বিরুদ্ধে জবানবন্দি দিয়েছিল ওই লোকটা আবার ওটা চেঞ্জ করে, কারণ নায়িকা তো ওকে টাকা দিয়ে কিনে ফেলে, চেঞ্জ করে আবার হচ্ছে সুন্দর মতো বলে যে না আমার ভুল হয়েছে, আমি বিরুদ্ধে কথা বলছি, আসলে তারা পুরো পিওর। এটা নায়িকার বাবা দেখার পরে অনেক কষ্ট পায়। আর এদিকে দেখানো হয় নায়িকার বাবার যে অ্যাসিস্ট্যান্ট থাকে তার অ্যাসিস্ট্যান্ট সব কিছু নিয়ে গিয়ে ফেলতে থাকে, মানে কাগজগুলো সব ফেলতে থাকে, বলে কি যে এগুলো তার লাগবে না স্যার, তাই এগুলো ফেলে দিই, এগুলো রেখে কি হবে। তখন এখানে ভিনসেন্জো আসে। ভিনসেন্জো এসে বলে কি যে আমি কি ওই কেসের বা বাবেল গ্রুপের যতগুলো কেস চলতেছে ওই ফাইলগুলো দেখতে পারি। তখন মিস্টার হাং বলে তুমি নাটকগুলো বন্ধ করো, তুমি তাদের সাথে মিলে আসো আমি জানি, কিন্তু এখানে মানে কি বলবো, মানে ভিনসেন্জো তাকে কনভিন্স কোনোভাবে করে ফেলায়। তখন দেখো আকাশের দিকে তাকায়, ওর অ্যাসিস্ট্যান্টকে হুকুম দেয় ঠিক আছে নাম তুমি দিয়ে দাও ওকে, যত ফাইল আছে দিয়ে দাও ওকে। তখন ভিনসেন্ট ওখানে বসে বসে ফাইল দেখা শুরু করে, সব কিছু দেখা শুরু করে। এখান থেকে সিন শিফট দেখানো হয় চাইয়াং গিয়ে সরাসরি ওই যে ফার্মাসির যে যারা রিসার্চার আছে তাদের সাথে দেখা করে, বলে কি যে আমি আপনাকে বলছিলাম যে নিউ রিসার্চার আছে সবাইকে একসাথে রাখতে, আপনি কেন এই কাজ করছেন, মানে অনেক কিছু বলে। তারা মাফ চায় যে সরি আমি জানাইতে পারি না, এখন পালাই গেছে, এখন আমার কী হবে, যদি কারোর কাছে গিয়ে বলে দেয়, মিডিয়ার কাছে গিয়ে বলে দেয় তাহলে তা বিপদ হয়ে যাবে, হ্যান মেলা কিছু বলে। আর এই জায়গায় চাইয়াং যতটা না বলে তার থেকে বেশি দেখো চাইয়ানের অ্যাসিস্ট্যান্ট মানে তার থেকে বেশি চিল্লাক উফ গড আপনারা খারাপ, আপনারা একটু বুঝতে পারেন না, মানে কিভাবে যে কথা বলে, তোমাদের যদি দেখাইতে পারতাম আমার ভালো লাগতো। যাই হোক, তারপর যখন চায়ং বেরো এটা নিয়ে ভাবতে থাকে আলোচনা করতে থাকে, তখন এই চেয়ারম্যানকে দেখে চায়ং দৌড়ায় গিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলে যে হচ্ছে আমি হচ্ছে বুসানের তরফ থেকে আপনার ফার্মাসির যেই কেসটা আছে ওটা লড়াই করতেছি। তখন বলে যে হ্যাঁ কেসটা তাড়াতাড়ি লড়াই করে শেষ করো, আমি এটা বেশি টানতে চাই না, আর যা লাগে আমাকে বলে কথা বলে ও ওখান থেকে চলে যায়। চায়ং তো তাকায় থাকে। তখন চায়ংয়ের যে অ্যাসিস্ট্যান্ট থেকে যে আপনার থেকে বয়সে ছোটো তাও কত রুডভাবে কথা বলছে একেবারে মেরে। তখন চায়ং বলে চুপ থাকো, বড় লোকরা যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলতে পারে, ওর কাছে টাকা আছে এটাই যথেষ্ট। এ কথা বলে চায়ং বলে এখন আমার বাসায় যেতে হবে। এ কথা বলে দেখো দৌড় মারতেছে কোন দিকে। আর তখনই ওর অ্যাসিস্ট্যান্ট বলে চায়ং তোমার গাড়ি এইদিকে ওইদিকে না। তখন চায়ং আবার উল্টো দিকে দৌড় মারে। তখন ও অলওয়েজ উল্টো দিকে যায়, যেদিকে ওর গাড়ি থেকে বা যেদিকে ও যাবে তার উল্টো দিকেই ও যায়, মানে কি যে করে। আর যাই হোক এদিকে সিন শিফটও দেখানো হয় সারাদিন হচ্ছে ভিনসেন্ট ওখানে বসে বসে সব কেসগুলো ফাইলগুলো দেখতে থাকে।
চাইয়ং ভয়তে ভয়তে আসে, ভাবতে থাকে যে আমি যদি যাই, ওই লোকটা যদি সত্যি করে, যে লোকটা পালাই গেছে ওই লোকটা যদি সত্যি করে বাবার সাথে দেখা করে ফেলে তাহলে আমি তো শেষ। এ কথা বলে দেখো কত নাটক টাটক করার পরে একটু ঠিকঠাক হয়ে ভিতরে যায়। ভিতরে যাওয়ার পরে দেখে গিয়ে ভিনসেন্ট বসে আছে, তা ও ঢং মেরে বসে। তখন এখানে চাইয়ং এর বাবা মানে মিস্টার হাং জেগে যায়, জেগে বলে কি যে ও সবকিছু দেখতেছে। ভিনসেন্ট বলে যে স্যার আসলে এই বাইবেল গ্রুপটা খুবই, তখন বলে আমি কি একটা গালি দিতে পারি। তখন মিস্টার হাং তো খুশি হয়ে যায়, কারণ ভিনসেন্ট তো আর জানে না চায়ং হচ্ছে ওই যে বুসানের আন্ডারে বাইবেলের গ্রুপে কাজ করতেছে। বলে কি যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই গালি দাও গালি দাও। মিস্টার হাং খুশি হয়ে বলে, তখন ভিনসেন্ট বলে যে মানে একটা গালি দিয়ে বলে এরা এত খারাপ, এরা তো মাফিয়াদের থেকেও খারাপ, এরা মানে সবকিছু ছাড়াই গেছে, গুন্ডামি থেকে শুরু করে নিজেদের জন্য সবকিছু করতে পারে, এদেরকে যে ডিফেন্স করতেছে ল ফ্রম বুসান এরাও আরো খারাপ। তখন এখানে মিস্টার হাং বলে কি ঠিক বলছো, তুমি তো ঠিকই বলছো, ওদেরকে যারা সাহায্য করে তারা আরো বড় বেঈমান। তখন এখানে ভিনসেন্ট বলে হ্যাঁ স্যার ঠিক বলছেন, তাদের কি বিবেক নেই। মানে এখানে চায়ান জ্বলতে থাকে আর মিস্টার হাং তো মানে ভিনসেন্টের সাথে বলতে থাকে। তখন ভিনসেন্ট বলে ঠিক আছে আমি আজকে আসি। তখন মিস্টার হাং বলে আরো ফাইল আছে ওই সবগুলো নিয়ে যাও, এই মিস্টার নাম আপনি সব কিছু দিয়ে দেন। তখন বলে ভিনসেন্ট বলে দেন আজকে না, আমি আবার পরে এসে দেখবো। মানে এ কথা বলে ওখান থেকে বেরোয় যায়। তখনই চায়ং ভিনসেন্টের পিছে পিছে আসার পরে বলে কি যে তুমি এদের পিছনে কেন লেগে আছো। তখন ভিনসেন্ট কিছু বলে না। এখন ওই বিল্ডিং এর যারা আছে তারা সবাই ভিনসেন্টকে ভাবে যে ভিনসেন্ট বেইমানি করছে, বাইবেল গ্রুপের কাছে নিজেকে বিক্রি করে দিছে, এই কথা ভেবে যখন ভিনসেন্ট খাইতে যায় রেস্টুরেন্টে, ইটালিয়ান রেস্টুরেন্ট, তখন ওই লোকটা বাইরে এসে বলে না না রেস্টুরেন্ট বন্ধ। চায়ং তো কিছু বুঝতে পারে না। পরে চায়ং গিয়ে টকবগি খাওয়ার জন্য ভিনসেন্টের সাথে বসে। এখানে যখন ওই টকবগি খায় তখন ওই পাশ থেকে ওই মহিলার হচ্ছে ছেলে আসে। মহিলা তো এমনিতেও ভালো ব্যবহার করে না। ছেলে আসার পরে সিগারেটের গন্ধ ভিনসেন্ট পায়। তখন ওই মহিলা বলে এই তুই সিগারেট খাইছো, এই কথা বলে ওই ছেলের ইচ্ছা মতো মারতে থাকে, দুজনের মারামারিতে। এ দেখো মানে ভিনসেন্টের খাওয়াটাই হলো না, কেবল একটা গালে দিবে। এদিকে দেখানো হয় প্রসিকিউটর চই মিয়ং হি ওর বসের সাথে কথা বলে, মানে ও তো এর আগে কেসটা সলভ করে দিছে, সেই ব্যাটা তো রাজি হয়ে গেছে। কিন্তু ওনার বস লিটারেলি ওকে একেবারে নিম্নমানের কেস দেয়, যে কেসগুলো সলভ হবে না বা যেগুলো প্যারাদায়ক ওইগুলো দেয়, মানে ওরে উপরে উঠতে দেয় না। তা প্রসিকিউটর চই মিয়ং হি তো মানে কিছু বলতে পারে না। প্রসিকিউটর মানে জিনিসটা কি আমি তোমাকে কেমনে বোঝাই। প্রসিকিউটর হচ্ছে মানে এই প্রসিকিউটর যে অফিসটা ওদের যেই মানে চই মিয়ং হি যে জায়গায় কাজ করে, এটা মূলত আমাদের দুর্নীতি দমন কমিটি, এটাই তোমরা ধরতে পারো। ওরা এখানে বেইমানি করে, কি করে ওরা টাকা খেয়ে ওই দুর্নীতিটা দেখে না। তারপরে সিন শিফটে দেখানো হয় চই মিয়ং হি ওর যে হেড চিফ প্রসিকিউটর থাকে তাকে বিদায় দেয়। বিদায় দেওয়ার পরে যখনই সামনে তাকায় তখনই দেখে বুসানের সিইও, মানে আমাদের নায়িকা যে ল ফার্মে কাজ করে তার সিইও। এখন সে জয়মিংয়ের সাথে দেখা করে অনেক কথা বলে, জয়মিংকে অফার দেয় যে হচ্ছে আমরা এখন বুসানরা বাইবেল গ্রুপের সম্পর্কে কাজ করতেছি। তখন জয়মিং রাজি হয় না, যে বলে কি বাইবেল গ্রুপটা অনেক খারাপ, তার মেডিসিনগুলো তো মানুষের ক্ষতি করতেছে, আর তার এই হচ্ছে ময়লা দুর্গন্ধ জিনিস তোমাদের মেবি গুছাইতে অনেক সময় লাগে। তখন বলে যে হ্যাঁ গুছাচ্ছি তো, কি হয়েছে, আমাদের পকেট তো ভারী হচ্ছে। একথা বলে আর চরহিমিং হি মানে পুরো অবাক হয়ে যায়। তখন হাসতে হাসতে মানে ওর যে অফারটা অ্যাকসেপ্ট করে নেয়, বলে যে তোমাকে অনেক টাকার মালামাল করে দিব, মানে অ্যাকসেপ্ট হবেই তো। তখন এখান থেকে সিন শিফট করে দেখানো হয় আমাদের যে বস থাকে চেয়ারম্যান বাইবেলের, সে চেয়ারম্যান দাঁড়ায় থাকে, আর হচ্ছে চেয়ারম্যানের গায়ে কে জানি এসে, মানে এটা হচ্ছে হেড বস ঠিক আছে, এসে হকির স্টিক দিয়ে ইচ্ছা মতো মারে একটা করে। চেয়ারম্যান খালি সরি বলে, নিউ যারা ইন্টারনি করতে আসছিল তারা যে বের হয়ে পালাই গেছে এটা চেয়ারম্যান খেয়াল করে না, এই জন্য অনেক সরি বলে। কিন্তু এই সরি বলাতে কোনো কাজ হয় না, তাকে ইচ্ছা মতো মারে। এখন কথা হচ্ছে এই যে ইন্টারনি যে পালাই গেছে ওদের ফার্মাসিউটিক্যাল গ্রুপ থেকে, এটা তো নায়িকা জানতো, আর নায়িকার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে জানতো, আর তো কেউ জানতো না। আর যারা ছিল তারা, চেয়ারম্যান কেমনে জানছে, একে গোপন রাখা হয়েছে, তোমরা এর সামনে জানতে পারবা এ কি। পরের দিন সকালবেলা ভিনসেন্ট ইটালিয়ান রেস্টুরেন্টে আসে, যে রেস্টুরেন্টে আছে ওখানে শেফের কাছে বলে তুমি কোথা থেকে রান্না শিখছো। শেফ তো ওখানে মিথ্যে কথা বলতে পারে না, সুন্দর মতো বলে দেয় আমি মাদার কুকিং ক্লাস থেকে রান্না বাড়া শিখছি। তখন ভিনসেন্ট বলে ঠিক আছে আমাকে একটা অর্ডার করে যে এটাই না দেওয়া, যতক্ষণ না মায়ের হাতে স্বাদ পাবো ততক্ষণ আমি এখানে আসতে থাকবো। তখন শেফ খাবার নিয়ে আসার পরে ভিনসেন্টকে দেয়। ভিনসেন্ট আগের মতো করে সুগন্ধ নেয়, নেওয়ার পরে গালের মধ্যে নেয়, নেওয়ার পরে একটা হাসি দিয়ে ফেলে দেয়, বলে যে এটা স্বাদ কেমন জানো, এটা স্বাদ ঠিক ছোট বাচ্চার বমির মতো, দেখো বমির মতো দেখতেও। ওখানে তো ওই শেফটা কাঁদতে কাঁদতে পরে ভিনসেন্ট ওখান থেকে চলে আসে। ভিনসেন্ট এখানে মিস্টার হাংয়ের কাছে আসে, আসার পরে বলেন চলেন আমাদের একটা জায়গায় যাইতে হবে। এই কথা বলার পরে মিস্টার হাংকে নিয়ে সুন্দর মতো চলে যায়।
বার্বেল শপের যে কোম্পানি আছে ওই কোম্পানির ওখানে চলে যায়। যাওয়ার পরে মিস্টার হাং এখানে বলতে থাকে যে হচ্ছে আমরা তার সাথে এইভাবেই দেখা করতে পারবো না, আমাদের দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ভিনসেন্ট বলে দেখি না দেখা করতে দেয় কিনা। পরে রিসেপশনে গিয়ে বলে কি যে হচ্ছে তোমাদের ডিরেক্টর ম্যানেজমেন্টের তরফ থেকে একটা কেস ফাইল হয়েছে। কথা বলার পরে তো ওরা সাথে সাথে ফোন দিয়ে ম্যানেজারকে বলে দেয়। দেখা করার পরে ডেভেলপমেন্ট ম্যানেজার বলে যে বলো কি হয়েছে, কিসের জন্য কি এমন কেস ফাইল করছো। তখন এখানে নায়িকার বাবা তো মাথা উঁচু করে একেবারে ফাইলটা দেওয়ার পরে ডেভেলপমেন্ট ম্যানেজার খুলে দেখে খালি। নায়িকার বাবা অবাক হয়ে যায়, কি ব্যাপার খাবে। তখন ভিনসেন্ট বলে তোমার সাথে দেখা করার জন্য এই ফাইলটা নিয়ে আসছে। তখন এখানে ভিনসেন্ট সুন্দর মতো ইটালিয়ান ভাবে ওকে হুমকি দেয়। ভিনসেন্ট বলে আমি যদি এতক্ষণে ইটালিতে থাকতাম তাহলে দেখা যেত তোমার আত্মা একেবারে মদের বোতলে বন্দি হয়ে যেত, আর দেখা যেত তোমার মাংসের পিস বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে বিক্রি হইতেছে। এটা আবার বাইরে এসে নায়িকার বাবা ভিনসেন্টকে বলে যে তোমার এই ডায়লগটা আমার খুব ভালো লাগছে। এদিক দিয়ে মিস চই মিনকে দেখানো হয় ও প্রসিকিউটর অফিসে গিয়ে রিজাইন লেটার দেয় চিফ প্রসিকিউটরের কাছে। কিন্তু সে বলে কি যে কিসের জন্য রিজাইন করতেছো, কোন ল ফার্ম তোমাকে হায়ার করছে, উসান হ্যান ত্যান অনেকগুলো নাম করে। মিশ্চই বলে যে কোন ল ফার্মই হায়ার করো নাই, ওকে তুমি যেখানেই যাও না কেন তুমি কুত্তা হয়ে থাকবা। তখন মিশ্চই বলে যে হ্যাঁ আমি জানি আমি কুত্তা হয়ে থাকবো, কিন্তু তখন তফাৎটা এই হবে যে ওই কুত্তার গলার দড়িটা একটু বড় থাকবে আর কুত্তা একটু বিলাসিতা ভাবে থাকবে, আর কুত্তার দেখা গেল হাড্ডিটাও একটু মোটা পাক। কথা বলে মিষ্টি ওখান থেকে রিজাইনতে চলে আসে। বাইরে বেরোয় এই দেখো ওর নেম প্লেটটা এরকম সুন্দর মতো ছুঁড়ে ফেলে দেয়। তারপরে মিষ্টি ওখান থেকে চলে আসে। আসার পরে ডিরেক্টর যে থাকে সে সুন্দর মতো মিষ্টিকে সবার সাথে পরিচয় করা দেয়, আর তার এখানে পদ থেকে সিনিয়র লয়ার হিসাবে। এটা দেখার পরে তো মানে আমাদের যে নায়িকা থাকে নায়িকা অনেক রেগে যায়, রেগে গিয়ে ওখানে বাইরে আসে সবাই নায়িকার এনে টিটকারি মানে নায়িকা উল্টা রাগ করে চলে যায়। রাতের বেলা মিটিং রাখা হয়, এখানে নায়িকা মিষ্টি সবাই মিলে কথা বলে। উসানের যে চিফ থাকে সেখানে বলে যে গিউমগা প্লাজা ভাঙতে হবে, এর আগের বার যেভাবে আমরা দুর্নীতি করে ভাঙছি যে কাজ চলবে এই কথা বলে যে ভেঙে ফেলছে ওইভাবে আমরা ভাঙবো। তখন নায়িকা বলে ওইভাবে ভাঙলে তো মানুষের ক্ষতি হতে পারে, এর আগের বার এইভাবে ভাঙা হয়েছিল তখন 4 জন লোক মারা গেছিল। তখন নিশ্চয়ই বুঝতে পারে যে নায়িকা তার বাবার জন্য একটু চিন্তা করতেছে। তখন নায়িকা অনেক টেনশনে পড়ে যায়। আর ভিনসেন্টও এখানে নায়িকার বাবার সাথে মদ খাইতে আসে, ওরা মদ খায়। আর এর মাঝখানে নায়িকার বাবাকে সেই লোকটা ফোন করে যে ওই ল্যাব থেকে পালাই গেছিল, কিন্তু কোনো কথা বলে না। নায়িকার বাবা মনে করে যে হয়তো ভুলবশত চলে আসছে, তাই ও অত কিছু না ভেবে রেখে দেয়। আর দুজনে মিলে রাত ভরে অনেক মদ খায়। পরের দিন সকালবেলা ভিনসেন্টের অনেক বাজেভাবে হ্যাংওভার হয়ে যায়। ভিনসেন্টকে মিস্টার হাং কল করে তার বাসায় ডাকে। ভিনসেন্ট বাসায় যাওয়ার পরে প্রথমেই দেখতে পারে ওখানে চায়ংয়ের অনেকগুলো ছবি। প্রথমে দেখে চিনতে পারে না, পরে মিস্টার হাং বলে যে না ওগুলো চায়ংয়েরই ছবি। ভালো করে দেখার পরে এসে বসে, দুজনে মিলে নাস্তা করতে থাকে। এদিক দিয়ে চায়ংয়ের অ্যাসিস্ট্যান্ট বসকে চেয়ারম্যানের সাথে কথা বলতে শুনে ফেলে, যেখানে তারা কথা বলে যে হ্যাঁ কালকে রাত 11টার সময় সবকিছু গিয়ে কনস্ট্রাকশনের নাম করে ভেঙে ফেলা হবে। চায়ংয়ের অ্যাসিস্ট্যান্ট দৌড়ায় এসে চায়ংকে সবকিছু জানায়। চায়ংকে পাগল হয়ে যায়, বারবার ফোন করতে থাকে। তারপর হুট করে বাসায় আসে। বাসায় আসার পর ওর বাবার উপর চিল্লাতে থাকে আমি আপনাকে কতবার কল দিচ্ছি আপনি কেন কল ধরতেছেন না। তখনই দেখে কি যে ওর ছবি আর ভিনসেন্ট বসে আছে। ওর ছবিগুলো সরাই বলে যে আপনি এই ছবিগুলো দান করে দিবেন, এখনো দান করেন নাই কেন, এরকম করে চিল্লাপাল্লা করতে থাকে। যখন ওর বাবাকে বলতে যাবে তখন ওর বাবার কল আসে। ওই রিসার্চ স্যার কল করে অ্যাড্রেস দিয়ে ডাকে। মিস্টার হাং তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। চায়ং বলার চেষ্টা করে যে কি হয়েছে ওটা শুনে যান, চায়ংয়ের কোনো কথার পাত্তাই দেয় না। তখন এখানে চায়ং ভিনসেন্টকে বলে যে কালকে রাত 11টার সময় ওই বিল্ডিং ভেঙে ফেলবে। ভিনসেন্ট এটা শুনে কিছু বলে না, তখনই স্যুপ খাইতে থাকে ভাতের সাথে। তখনই চায়ং খাবার সরাইনি বলে যে আর খাওয়া লাগবে না, অনেক খেয়ে ফেলছো। মিস্টার হাংকে যে অ্যাড্রেস দেওয়া হয়েছিল ওটা অনেক দূরে, যার কারণে মিস্টার হাংয়ের যেতে যেতে রাত হয়ে যায়। সে গিয়ে ওই লোকের সাথে কথা বলে। আর এদিকে দেখুন সারা রাত ধরে ভিনসেন্ট ভাবতে থাকে কি করা যাবে। পরের দিন মিস্টার নাম এটা প্লাজার সবাইকে জানায়, আর সবাই তো একেবারে তাড়াহুড়ো লাগা দেয় যে তাহলে তো আমাদের শিফট করতে হবে, আমাদের এখানে থাকা যাবে না। আর ভিনসেন্ট ওই জায়গায় মোবাইলে দেখতে থাকে। তখনই মিস্টার নাম আসে, দেখে কি ভিনসেন্ট মানুষের ছবি লাইক করতেছে। তখনই মিস্টার নামও একটা ছবিতে লাইক করে দেয়। ভিনসেন্ট দেখে একটা হাসি দেয়। পরে দেখা যায় মিস্টার হাং যখন দুপুরবেলা আসে, আসার পরে দেখে সবাই ছোট ছোট করতেছে। মিস্টার হাং তো বুঝতেই পারে না হয়েছেটা কি, সবাই ছোট ছোট করতেছে কেন। পরে ভিনসেন্ট সব কিছু বলে, তখন মিস্টার হাং আরও টেনশনে পড়ে যায়। ভিনসেন্ট বলে আপনি চিন্তা করেন না, আমি ভেবে রাখছি কি করা যাবে। এদিক দিয়ে চায়ংকে দেখানো হয় যে অনেক টেনশনে থাকে, বারবার ঘড়ি দেখতে থাকে কিন্তু তাও জায়গা থেকে নড়ে না। তখন এখানে চায়ং এর অ্যাসিস্ট্যান্ট আসে, আসার পরে বলে আপনি যাবেন না ওই জায়গায়। তখন চায়ং তো বুঝতে পারে না যাবে কিনা। তখন অ্যাসিস্ট্যান্ট একটু জোর দেয়, তখন চায়ং তাড়াতাড়ি ব্যাগ নিয়ে দৌড় মারতে থাকে। গিয়ে গাড়িতে ওঠার পরে ওর সামনে দিয়ে দেখো এই সব ট্রাকগুলো যাইতেছে, ওর সামনে দিয়েই যাইতেছে সব ট্রাকগুলো। চায়ং তো মানে অনেক ভয় পেয়ে যায়। ভিনসেন্টের পিছনে এই লোকটা লেগেছিল, এই লোকটা পেয়ে যায় যে ভিনসেন্ট যে একটা জিনিস পোস্ট করছে, সে তো এটা নিয়ে অনেক থাকে, এক্সাইটেড থাকে যে কি পোস্ট করছে। আর চায়ংয়ের বস আর চৈমিং হি দুজনে মিলে ডিনার করতে থাকে। তখনই একজন এসে বলে যে একজন রিসার্চার পালাই গেছে বাইবার ফার্মাসিউটিক্যাল ল থেকে। তখনই তো ওরা টেনশনে পড়ে যায় আল্লাহ কি হলো। তখনই চায়ংকে তার বস কল করে। চায়ং বলে বস আমি পরে কথা বলতেছি, আমি এখন কথা বলতে পারবো না, ফোন কেটে দেয়। চায়ং ওখানে যখন পৌঁছায় দেখে কি পুরোটা ধোঁয়াশা হয়েছে। তো ধোঁয়া কেন? চায়ং দৌড়ায় যায়,
যাওয়ার পরে দেখে কি যে ওখানে পুরো পার্টি চলতেছে, দেখো দেখো সবাই নাচতেছে। যাই হোক, এখানে পার্টিটা মূলত রাখছে ভিনসেন্ট। এখানে 5টা সিন দেখানো হয়, যখনই সবাই চলে যাচ্ছিল তখনই ভিনসেন্ট বলে চলো আমরা সবাই মিলে একটা পার্টি রাখি। ওই উদ্দেশ্যে এখানে পার্টি রাখা হয়। এখানে মূলত যখন রাতের বেলা ভিনসেন্ট যখন ভাবতে থাকে যে কি করব কি করব, তখনই ভিনসেন্ট রাতের বেলা ওর ল্যাপটপ যখনই সাইডে রাখে তখনই ইটালির ঐতিহ্যবাহী নাচের শব্দ শুনতে পারে, যার কারণে ও এখানে ইটালিয়ানদের উদ্দেশ্যে একটা পার্টি রাখে ফ্রি, তাও নিজের টাকাতে, সবাই আসতে পারবে। এই জন্য মূলত এত ভিড়। আবার এদিক দিয়ে ওই লোকটাও আসে যে সিক্রেট ইন্টেলিজেন্ট ক্রাইম গ্রুপে কাজ করে, ওই লোকটা মানে ভিনসেন্টের উপর নজর রাখার জন্য মূলত আসে। চায়ন তো মানে বুঝতেই পারে না এটা কি হলো, উপর দিয়ে হচ্ছে এখানে মিস্টার হাং ভিনসেন্টের দিকে ওয়াইনের গ্লাস দিয়ে বলে চিয়ার, আর চায়নের দিকে তাকায়। চায়ন তখন নিজের পোস্টটা দেখে, পোস্টটা দেখার পরে চায়ন ওখানে লাভ রিয়াক্ট দেয়, আর ভিনসেন্ট এখানে চায়নের দিকে যে ওয়াইনের গ্লাসটা দেয়, তারপরে চায়ন একটা হাসি, মানে চায়ন এখানে পুরোপুরি ভিনসেন্টের প্রেমে পড়ে গেছে তোমরা বলতে পারো। এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, বাই বাই, টাটা।